বাসভবনেই আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান চুন্নু সাহেব এবং সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সাহেব, সাইদুর রহমান টেপা, আমাদের কো চেয়ারম্যান সহ প্রেসিডিয়ামের সকল সদস্যবৃন্দ, সমবেত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যেই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সব দলই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সকল দলের অংশগ্রহণ করতে হবে, এটা আমাদেরও প্রত্যাশা ছিল। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং নির্বাচনমুখী একটি দল জাতীয় পার্টি। আমাদের নেতা কর্মীরাও অনেক জেলাগুলোতে বা ঢাকায় আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। আমাদের জোটের যারা সদস্য তারাও করেছেন, তাদের নিজস্ব প্রতীকে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে এবং বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল তিনি নিরপেক্ষ থাকবেন। আমরা এর আগে তাকে আমরা লিখিত পাঠিয়েছিলাম যে সব দলের কথা আপনি শুনলেন, আমাদেরকে একটু সুযোগ দেন। তিনি আমাদের কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। বঙ্গবন্ধু এই কথা বলতেন যে আমাদের কথা শুনলেন না, এই এখন। তো এখানে আমি লক্ষ্য করলাম যে আমরা অনেক চেষ্টা করেছি যে আমরা আমাদের কথাগুলো বলবো যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়। নির্বাচন 5 বছরের জন্য, এবং এটা যদি ত্রুটিমুক্ত না হয় আন্তর্জাতিকভাবে এটা সমাদৃত হবে না। জাতীয় পার্টি 9 বছরের একটি শাসন ব্যবস্থা ছিল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ এরশাদ, যিনি দেশের অনেক উন্নয়নমূলক কাজ করছেন উপজেলা সহ, এবং তার সহযাত্রী হিসেবে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইসলাম মাহমুদ। তিনি এই দেশের উন্নয়নের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে, মানব সেবায়, সংস্কারে পল্লীবন্ধুর অত্যন্ত কাছের লোক ছিল, বিশ্বস্ত লোক ছিল, নির্ভরযোগ্য লোক ছিল। সেই কারণেই দেশের স্বার্থে তাকে তার যোগ্যতার ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন। তিনি শুধু চট্টগ্রামের কৃতি সন্তান না, বাংলাদেশের জাতীয় নেতৃত্বে তার সমকক্ষ মানুষ আমি খুঁজে কম পাই। এটা আমাদের ভাগ্য যে তিনি আমাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। কিন্তু আজকে সকালে 10টা-11টার দিকে যখন তার মনোনয়নপত্র বাছাই হবে জেলা প্রশাসকের কার্যালয়, তো তার সমর্থক, বিশেষ করে প্রস্তাবকারী, সমর্থনকারী, তাদেরকে অতর্কিত আক্রমণ করেন এবং সেটা মীর হেলাল প্রার্থী তার লোকেরা। এক পর্যায়ে পুলিশকে বলা হলে পুলিশ তাদেরকে সাহায্য করেন। আবার যখন ফিরে যাচ্ছিল তখন তাদেরকে ধরে নিয়ে যান। যে দলটি, আমরা আশা করি যে বিএনপি সরকার গঠন করবেন এবং শহীদ জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক জিয়া সাহেব, তিনি, আমরা আশা করছি যে তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তার দলের এই ধরনের সন্ত্রাসী চিত্তের কোনো প্রার্থী নির্বাচিত হলে সেই এলাকার মানুষের কি হবে? আর যাই হোক, কথা আমি বলতে পারি, আমি তো একসময় বিএনপি করতাম, আনিস ভাইও আমরা একাত্রে ছিলাম শহীদ জিয়াউর রহমানের সাথে। কিন্তু তার বাবা মীর নাসিরউদ্দিন, তার সাথে আমাদের বন্ধুত্ব আছে, এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। চট্টগ্রামের যে দলের হোক কোনো লোক তার বিরুদ্ধে নেই আমার জানা মতে। কিন্তু কেন এই ধরনের সন্ত্রাসী আক্রমণ করলেন? এর আগে তার বাড়ি জ্বালিয়ে দিলেন, তার বাড়িতে একটি গাড়ি ছিল, গাড়িটা পুড়িয়ে দিলেন এবং সব কিছু ভাঙচুর করে, নৈরাজ্য করে, পরে পুলিশ গিয়ে তাদেরকে সরাই দিলেন। তো
তো এখন আমার প্রশ্ন হইল এই যে পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আমার দায়িত্ব এই কথা বলা। এখন আপনি তো বলবেনই মাননীয় চেয়ারম্যান, কিন্তু আমি যখন চট্টগ্রামের অনেক নেতাকর্মী ফোন করলো, তাদের অসহায়ত্বের কথা বলল, তাদের বেদনার কথা বললো, তো আমি ভারাক্রান্ত হয়েছি। আমি চিন্তিত হয়েছে যে নির্বাচন এটা সুষ্ঠু হতে পারে না। আমরা বারবার সরকারকে বলেছিলাম যে আপনি নিরপেক্ষ থাকেন, লেভেল প্লেইং ফিল্ড করেন, তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, বিশেষ করে সব দল যাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমাদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, এটা আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করাটা, এটা আমার মনে হয় যে একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের প্রেসিডিয়ামের নেতৃবৃন্দ আছেন, আমরা সকলের সাথে আলোচনা করে এইভাবে চিন্তা করতে হবে এই ব্যাপারে। কারণ চেয়ারম্যানের যদি এইভাবে তার বাড়ি, তার মনোনয়নপত্র নিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাব কিনা, সেটা আমাদের ভাবনা ও চিন্তার ব্যাপার আছে। যাই হোক, এ ব্যাপারে আমরা পরে আবার কথা বলবো। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং যিনি এই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর আগেও হয়েছেন, আমাদের ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, আচ্ছা কি পরিস্থিতি হলে তার বাড়িতে এই ধরনের একটি প্রেস কনফারেন্স, আমরা দল গঠন করছি, আমরা আসছি, কথা বলছি, কিন্তু তার বাড়িতে এই ধরনের আপনাদেরকে ডাকতে হয় নাই। একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে আপনাদেরকে এখানে আমরা আসার জন্য অনুরোধ করছি। আপনারা এসেছেন, আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাদের যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে এসছেন সকলকে ধন্যবাদ জানাই, কারণ খুব সংক্ষিপ্ত একটা নোটিশে আপনারা কষ্ট করে এসছেন এবং আপনাদের সময় দিচ্ছেন। আপনারা জানেন যে নির্বাচন 12 তারিখ 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল নির্বাচন আদৌ হবে কিনা, তারপরেও আজকে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনটি স্বচ্ছ হবে, গ্রহণযোগ্য হবে এবং এইটা আমি বলবো একটা নিউট্রাল একটা নির্বাচন হবে, যেখানে যারা নির্বাচনে যাবেন, প্রতিদ্বন্দ্বী হবেন, তারা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বী হতে পারবেন, যারা ভোট দিতে আসবেন তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। এরকম একটা আমরা চেয়েছিলাম পরিবেশ সৃষ্টি হবে। আমরা এই পরিবেশের উপর যথেষ্ট জোর দিয়েছে প্রথম থেকে। আজকে গত 3 মাস ধরে আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলেছি, একটি কথাই বলেছে যে আমাদের এই জুলাই যে আন্দোলন, যে আন্দোলনে একটা জিনিস হচ্ছে যে আমরা যাতে ভবিষ্যতে আর কোনো ফেসেস সরকার যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই বন্দোবস্ত আমরা করব। এবং সেটা আমরা অনেকেই মনে করি যে আমরা অতীতে যে ভুলগুলো করেছি, যে আমাদের নির্বাচনগুলো ঠিকভাবে আমরা করতে পারিনি, আমরা স্বচ্ছ করতে পারিনি, নিরপেক্ষ করতে পারিনি, গ্রহণযোগ্য করতে পারিনি। এবং ভোটাররা আমরা দেখেছি প্রত্যেক নির্বাচনের পরে ভোটারদের উপর নির্যাতন হয়েছে। এগুলো বন্ধ হবে, এইটাই ছিল জুলাই আন্দোলনের প্রত্যাশা। কারণ একটি গণতান্ত্রিক যেই ব্যবস্থা আমরা স্বপ্ন দেখি, সেই গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান স্তম্ভ আমি বারবার বলেছি হচ্ছে নির্বাচন। নির্বাচন যদি সঠিক হয়, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কখনোই আপনার এই ফ্যাসিজমের উত্থান হবে না।
কিন্তু আমরা বলেছি যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমরা বলেছি মব কালচার বন্ধ করতে হবে, আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ প্রত্যেকেই সমান চান্স পাবে তার নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে আমরা সেরকম একটা পরিবেশ দেখছি না। গত ডিসেম্বর 19শে ডিসেম্বর, তার কয়েকদিন আগে আমার প্রার্থিতা আমি ঘোষণা করেছি, তারপর থেকে এগুলো আরম্ভ হয়েছে। আমার বাড়িতে আগুন দেওয়া হলো যে আমাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্য। আমি ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলাম যে বাড়িতে আগুন লাগালেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, সেটা তো হবে না। তারপরে আমাদের মনোনয়নপত্র যেদিন দাখিল করতে যায় সেদিনও একই জিনিস হয়। সেদিনও মনোনয়নপত্র যখন দাখিল করতে যায়, যারা সমর্থক এবং প্রস্তাবক এবং অন্যান্য যারা ছিল তাদেরকে সেদিনও ভয়ভীতি দেখিয়েছে। সেখানে অনেক স্লোগান মিছিল তারা করেছে। কি করেছে যে আমি জুলাই আন্দোলনের সময় আমি মানুষ হত্যা করেছে। আমরা আগে থেকেই বলেছিলাম এই যে মিথ্যা মামলাগুলো আছে, এই মিথ্যা মামলাগুলো এই নির্বাচনের সময় ব্যবহার করা হবে। সেটাই আমি দেখলাম। আমি জুলাই আন্দোলনে আমরা কি করেছি তার একটা নমুনা আমি আপনাদেরকে দেব, যেগুলো সম্বন্ধে আমি কখনো বলিনি, কারণ এগুলো আমার ব্যক্তিগত ছিল। আমরা কোনোদিন এই ব্যক্তিগত কথাগুলো বলার দরকার মনে করিনি বলে কখনো বলিনি। আজকে জাস্ট দেখাব। আপনার এই যে মব ভায়োলেন্স, 100-200 লোক যে বা 50 জন লোক যে বলে দেবে আপনি করতে পারবেন না, আপনাকে যেতে দেওয়া হবে না ইয়েতে, এই স্ক্রুটিনিতে, এটা তো হতে পারে না। আমার নমিনেশন পেপার এইটা ঠিক থাকবে কি থাকবে না এটা নির্ণয় করবে আপনার রিটার্নিং অফিসার। এটা তো কোনো ব্যক্তি বলতে পারবে না। তার যদি কোনো ইয়ে থাকে, তার যদি কোনো কথা থাকে, তিনি সেটা নির্বাচন কমিশনকে বলতে পারেন। আমারও যোগ্যতা থাকলে সেটা কোর্টে যেতে পারেন। দেয়ার আর মেনি এভিডেন্স। কিন্তু আমরা যদি কিছু লোক জাস্ট দাঁড়িয়ে বলে দেই যে আপনি করতে পারবেন না, স্লোগান দেই, সেইভাবে তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে। আগুন ধরানো 19শে ডিসেম্বর, তারপরে মনোনয়নপত্র যেদিন জমা দেওয়া হয় সেদিনও সমস্যা করলো। আজকে যেটা করেছে সেটা হচ্ছে যে আমার যিনি প্রস্তাবক ছিলেন এবং সমর্থক ছিলেন তাদেরকে তারা যেতে দেবে না, ইয়েতে বাধা দিল, সেখানে ব্যারিকেড করলো, পিকেটিং করলো। আমি চট্টগ্রামের কোতোয়ালি থানা, যেটা আপনার রিটার্নিং অফিসারের অফিসের কাছেই, সেই কোতোয়ালি থানাকে বলার পরে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে সাহায্য করলো নিয়ে যাওয়ার জন্য। তারা তাদেরকে নিয়ে ডিসি অফিসের সামনে নামিয়ে দিল। সেই নামানোর পরেই এরা যে তাদের দুজনকেই অপহরণ করলো। সাথে অবশ্য আরও 2-3 জনকে করেছে। বিশেষ করে আমার সমর্থক এবং প্রস্তাবক এই দুজনকে অপহরণ করে। আমার কথা হচ্ছে যে আমি স্ক্রুটিনির সময় কী হবে সেটা অন্য জিনিস, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন উঠেছে না। আমি পরিবেশের কথা বলছি, যেখানে আপনার প্রস্তাবক এবং সমর্থককে স্ক্রুটিনির রুমে যেতে দেওয়া রিটার্নিং অফিসার থেকে, এবং এটা এর চেয়ে দুঃখজনক। সুতরাং এইটা যদি এখন হয়, আমি যেটা দেখছি, আমাকে যদি নির্বাচন, যদি আমার যে কেউ এখন নির্বাচন করে, তাহলে তো নির্বাচন করার সময় আমাদেরকে আমাদের ওই ক্যাডার নিয়ে যেতে হবে, আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে যেতে হবে মারামারি করার জন্য। আমরা তো মারামারি করে নির্বাচন করতে চাই না। আমরা তো সেই জিনিসটাই, সেই ট্রেডিশনটা বদলাতে চাই যে আর মারামারি হবে না। কিন্তু আজকে যে অবস্থা আমি দেখেছি, সেখানে অবস্থা হচ্ছে যে আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে মারামারি করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি মারামারি করতে না পারেন, আপনি সেন্টারে যেতে পারবেন না, আপনি আপনার প্রচারে যেতে পারবেন। এইভাবে তো চলতে পারে।
তারা কি বলেছেন? তারা বলেছেন আমি জুলাই ইয়ের সময় সহযোগী ছিলাম। আমি কাগজগুলো আপনাদের দেব, আমি জাস্ট একটা লাইন করে শোনাব। এই জিনিসটা এটা আগে কখনো আপনাদের সামনে আমি তুলে ধরিনি। এটা নিউ এজে ছাপা হয়েছে, এটা নিউ এজে ছাপা হয়েছে 3rd অগস্ট, অর্থাৎ 2nd অগস্ট অফ 2024 এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। 2nd অগস্ট অর্থাৎ 5ই অগস্টের 3 দিন আগে, যখনও মানুষ মনে করেনি যে, অনেকেই মনে করেনি যে সরকার পতন হবে, সেই 2রা অগস্টে এই স্টেটমেন্ট ছাড়া হয়। এবং এটা কি হয়েছে, 47টা অ্যাপারেল বিজনেসেস একসাথে হয় এবং একসাথে হয়ে তারা একটা স্টেটমেন্ট দেয় যেটা জুলাই আন্দোলনকে সাপোর্ট দেয়। অন্যরা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, কিন্তু নিজেকে খুব কম লোকেই, বাংলাদেশের খুব কম লোকে, বিশেষ করে যারা ব্যবসায় আছে, তাদের আমার মনে হয় না এদের বাইরে কেউ এরকম নিজেদেরকে আইডেন্টিফাই করে। কেবল নিজেদের আইডেন্টিফাই করেনি, তাদের কোম্পানির নাম দিয়ে এই স্টেটমেন্টটা ছাড়া হয়েছিল। এবং এইটা অর্গানাইজ করেছিল আমার ছেলে শামস মাহমুদ, যে শাসা ডেনিমের ম্যানেজিং ডাইরেক্টর, এবং শাসা ডেনিমের নাম দিয়ে এটা করা হয়েছে অন 2nd অফ অগস্ট। যদি আজকে 5ই অগস্টের এই পরিবর্তন না হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো আপনি চিন্তা করে দেখেন। এখানে একটা জায়গায় আছে, কেবল জুলাই আন্দোলন খালি সাপোর্ট করে, সেখানে বলা আছে ওয়ান অফ দ্য সিগনেটারিজ অফ দ্য স্টেটমেন্ট, এটা নিউ এজের কাগজ আপনাদেরকে আমি দিয়ে দেব। One of the signatories of the statement, Shams Mahmood, Managing Director of Shasha Denims Limited, আমাদের পারিবারিক কোম্পানি, we got the company at a মানুষ তখন এগুলো কিভাবে আড়াল করবে সেটা চেষ্টা করেছে, আমরা কিন্তু সেখানে আমাদের কোম্পানির নাম দিয়েছি। Told New Age that the second generation business in the apparel sector reached a consensus over expressing solidarity with the ongoing protest of students and the people of Bangladesh. We have issued the statement expressing solidarity with the 9-point demand of the people. তারপরে যে জিনিসটা বলা হয়, সেই জিনিসটা 2nd অগস্ট রাত্রে কেউ বলে, অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে কেউ বলে। সেটা হচ্ছে যে, and if the movement becomes a single point demand, we will continue our support. যে 1 পয়েন্ট ডিমান্ড যদি হয়, সেটাও আমরা সাপোর্ট করি। 1 point demand on 2nd of August, এটা এখানে আছে, বিজনেস ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আছে, টেলিভিশনের অনেকগুলো আছে, আমি জাস্ট 2টা পেপার আপনাদের দেব। সুতরাং এই যে বলা হয়, অনেকে মনে করেন দে আর দি সোল প্রোপ্রাইটার অফ জুলাই মুভমেন্ট। জুলাই মুভমেন্ট অনেকেই আছে, অনেকে পিছন থেকে করে গেছে, অনেকে সেটাকে তাদের পুঁজি করতে চায়। জুলাই মুভমেন্টকে অনেকেই পুঁজি করতে চায় না, তাদের যে মোরাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার অনেকেই দিয়ে গেছেন অজানা থেকে, এবং আমরাও সেটা সেই জন্য কখনো কারোর সামনে এনে সেটার কোনো ফায়দা লুটতে যাই। সুতরাং এই যে কথা বলা হয় যে আমি জুলাই আন্দোলনে লোক মেরেছি, আমি সেই ব্যক্তি যে এরশাদ সাহেব যখন রিজাইন করে, আই ওয়াজ অল অ্যালোন উইথ হিম, উই রিজাইন। খালি ডক্টর মিলন মারা গিয়েছিল সেদিন। তারপরে আমরা যাতে মানুষ জীবন না যায়, মানুষ যাতে না মরে, সেই জন্য আমরা এরশাদ সাহেব সেদিন রিজাইন করেছি।
সুতরাং এই যে অভিযোগগুলো, এই যে মব অভিযোগ, মব অ্যাকুজেশন, মব ভায়োলেন্স, এই দিয়ে যদি দেশ চলে, এই দেশ কিন্তু দেশের জন্য ভালো হবে না। সুতরাং যারা দেশের বর্তমানে যারা নেতৃত্বে আছেন, যারা দেশ চালাচ্ছেন, সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন, তাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে। না হয় যেই আশা নিয়ে এই যে আজকে আমরা এক একজনের নাম দিয়ে এক এক সময় স্লোগান উঠাই, অমুক জীবন দিয়েছে, অমুক জীবন দিয়েছে, এগুলো আমরা এই নামগুলো ব্যবহার করছি, আসলে আমরা কেউই মিন করছি না। আজকে যদি মিন করতাম, তাহলে চট্টগ্রাম শহরের মতো জায়গায় কোর্ট বিল্ডিং এ এই অরাজকতা হতে পারে না। ডিসির অফিসের সামনে হু রিপ্রেজেন্টস দ্য গভর্নমেন্ট, তাহলে আজকে এই অবস্থা হতে পারে না। সুতরাং এখনো সময় আছে, যারা এর সাথে জড়িত আমি তাদের শাস্তি দাবি করছি, নট আমার জন্য, সিস্টেমের জন্য। আপনার সিস্টেম আমাদের ঠিক করতে হবে। আমরা মুখে বললে হবে না আমরা শান্তি চাই, আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক চাই, বললে তো হবে। যারা যাদের ইনফ্লুয়েন্স আছে, আজকে ল অ্যান্ড অর্ডার ঠিক করার ইনফ্লুয়েন্স প্রথমে আছেন সরকারের, দ্বিতীয় আছে যারা রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় দলগুলো আছে, তারা তাদের যারা দলীয় কর্মী আছেন, দলীয় নেতৃবৃন্দ আছেন, তাদের আজকে দায়িত্ব এই রাষ্ট্র টেনে ধরা, মব ভায়োলেন্স বন্ধ করা। আমার এই ঘটনায় কালকে থেকে যদি মব ভায়োলেন্স বন্ধ, আমি মনে করব অন্ততপক্ষে এটি একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমি প্রেস কনফারেন্সটা ডেকেছি সো দ্যাট এটা সেন্সিটাইজ করার জন্য। আমি জানি এই প্রেস কনফারেন্স করে যা হয়ে গেছে সেটা আমি ফিরিয়ে আনতে পারব, কিন্তু করেছি জাস্ট মানুষকে। এরকম অনেক জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে। আমার যে সুযোগটা আছে, এই যে আজকে প্রেস কনফারেন্স করে আপনাদের ডেকে দুটো কথা বলার যে সুযোগ, এই সুযোগ কিন্তু অনেকের নাই। অনেকে নিভৃতে মব ভায়োলেন্স সহ্য করে যাচ্ছে, অ্যাকুজেশন দিয়ে যাচ্ছে যে অমুকে জুলাই আন্দোলনে গুলি করেছে, অমুকে এই অত্যাচার করেছে। আজকে তো আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি হোয়াট উই হ্যাভ ডান। আর পার্টিগতভাবে আমরা এই ৩রা জুন পার্লামেন্টে জনাব কাদের সাহেব লেংদি একটা বক্তব্য দিয়েছিলেন সাপোর্টিং জুলাই আন্দোলন। তারপরে ২৮শে জুলাই আমরা পার্টির প্রেসিডিয়ামে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সাপোর্টিং জুলাই, এবং প্রেসেও এগুলো বলা হয়েছে। আমাদের তখন উনি ছিলেন সেক্রেটারি জেনারেল ছিলেন, সেক্রেটারি জেনারেল হিসাবে তিনি বলেছেন। আর এখন বলা হয় কি, আমরা জুলাই আন্দোলনের বিরোধিতা করি। এই যে কথা, যার যেটা ইচ্ছা বলে যাচ্ছেন, অ্যাকুজেশন করে যাচ্ছেন। আমার সাথে কাদের সাহেবের সাথে পার্থক্য আছে, বিরোধ আছে, কিন্তু যিনি যেই কাজটা উনি করেছেন সেটা তো আমি অস্বীকার করতে পারি। তিনি সেদিন এই জাতীয় পার্টির পক্ষে প্রথম স্টেটমেন্ট এই জাতীয় পার্টি দেয় পার্লামেন্টে। তিনি 3 থেকে 4 মিনিট এই কোটা আন্দোলনের ব্যাপারে কথা বলেছেন। আজকে তাকে যদি বলা হয় তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে করেছেন, তার চেয়ে মিথ্যা আর কিছু হতে পারে। এই জিনিসগুলো আপনাদের জানানোর দরকার মনে করেছিলাম। আমার মনে হয় এগুলো জানানোর দরকার আছে। অনেক মানুষ অনেক কিছু জানে না, কারণ আমরা অনেক সময় বলতে চাই, কারণ বলতে গেলেও বিপদ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসছেন, আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন, এবং খুব অল্প সময়ের নোটিসে আপনারা এসছেন। আপনাদের জন্য কোনো প্রশ্ন থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা তাহলে আপনাদের ফ্রন্ট থেকে কি আসলে নির্বাচনে যাচ্ছেন না? না, ফ্রন্ট থেকে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নিই। দুইটা সিদ্ধান্ত আছে। একটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের জাতীয় পার্টির একটা প্রতীক নিয়ে সমস্যা আছে,
এটা আমরা আইনি প্রক্রিয়ায় আছি। লাস্ট ডেট ইনফ্যাক্ট ইজ 20th, যেদিন বরাদ্দ করা হবে আমরা আশা করছি তার আগে হয়তো একটা সমাধান হবে। যদি আমাদের প্রতীক হয়ে যায়, যদি আমরা দেখি যে পরিবেশ বদলিয়েছে এবং অনুকূলে আছে, তাহলে আমরা নিশ্চয়ই নির্বাচন করব। সাথে আমাদের ফ্রন্টে কিছু অন্যান্য দল আছে, তারাও ইয়ে করেছে, মনোনয়নপত্র জমা দিয়েছে। সেগুলো তখন আমরা একটা সময় যে এটা সিদ্ধান্ত নেব। তবে বর্তমান যে আজকের যে পরিস্থিতি আমি দেখেছি বা হয়েছে, আপনি এটা চিন্তা করতে পারেন। এগুলো এক সময় অনেক আগে হতো যে প্রস্তাবককে ধরে নিয়ে চলে গেছে, অমুককে ধরে নিয়ে চলে গেছে। এখন এটা তো বাসার থেকে ধরে নিলেও আমি বুঝতাম, ডিসির অফিসের সামনে, ডিসির অফিস, এবং ইট ইজ জাস্ট অ্যাক্রস দ্য থানা। কতটুক সাহস তাদের, তারা জানে যে তাদের ইচ্ছা মতো তারা কাজ করতে পারে। আর কোনো প্রশ্ন? আমার একটি প্রশ্ন সেটি হলো যে আপনাদের মানে এই জাতীয় পার্টির এই মানে এই পক্ষ থেকে আসলে কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে, বা এখন কি যারা জমা দিয়েছে তারা কি উইথড্র করবে কিনা? না, তারা এখন উইথড্র করবে। তারা কালকে 4 তারিখ পর্যন্ত ইয়ে আছে, স্কুটিনি আছে। স্কুটিনির পরে আমাদের অনেকগুলো নমিনেশন পেপার বাতিল করা হয়েছে অন দ্য গ্রাউন্ড অফ প্রতীক। আমরা এইটার এগেনস্টে ইয়ে করছি, আপনার আপিল করছি টু দ্য ইলেকশন কমিশন। আপিলের গ্রাউন্ডটা হচ্ছে যে আমরা যে আইনি প্রক্রিয়ায় হাইকোর্টে আছি, সেখানে রুল ইস্যু হয়েছে এবং একটা টাইমও মোরালেক্স ফিক্স করা হয়েছে। সাধারণত রুল ইস্যুর পরে টাইম ফিক্স করলে এইটার উপর কোনো আইনি কার্যক্রম করার কথা না। সেই হিসেবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে নির্বাচন কমিশন আপনার লাঙ্গলের বিষয় স্থগিত রেখে কোর্টের রায়ের জন্য অপেক্ষা করবেন, কিন্তু সেটা না করে তারা JM কাদের সাহেবকে সিগনেটরি করে দিয়েছেন, এবং যেটার কারণে আমাদের যে যেগুলো নমিনেশন পেপারগুলো আছে সেগুলো অবৈধ ডিক্লেয়ার হচ্ছে। বাট এদের এগেনস্টে আমরা নির্বাচন কমিশনে যাব, এবং অ্যাট দ্য সেম টাইম নির্বাচন কমিশন ছাড়াও আমাদের হাইকোর্টে একটা আইনি প্রক্রিয়া এখন চলমান আছে। আচ্ছা, আপনাদের যে সমর্থকরা হামলার শিকার হয়েছে সেই বিষয়ে আপনার কোনো আইনি পদক্ষেপে যাচ্ছেন কিনা, বা কোনো আইনি প্রতিকারের? হ্যাঁ, আমরা জিডি করছি, জিডি করব। তারা একটা জিনিস আমি বলবো, পুলিশকে বলার পরে কিন্তু পুলিশ কেম টু তাদেরকে সেভ করার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আচ্ছা, কতজন আসলে আনুমানিক হামলা শিকার হয়েছিলেন সেটা যদি? হ্যাঁ, কতজন? 5জন মোরলেস ওয়াজ কিডন্যাপড। করেছে কারা? করেছে বলেছি, ওই আমাদের বিএনপির যিনি মনোনীত প্রার্থী আছেন তার সমর্থক মীর হেলালে। এটা কালকে বিকেলে স্যার বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা যদি চান এই কাগজগুলো নিয়ে